আপনারা জানেন কি, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মতন আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু একটি শায়িত হনুমানজির মন্দির রয়েছে, যেটি প্রায় ১০০ বছরেরও বেশি পুরানো। এটি পশ্চিমবঙ্গের একমাত্র শায়িত হনুমান মন্দির। ছাপা করতে 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 দেখেন এই বজরংবলীর প্রথমের পা বেরিয়ে আসে আর একটা আঙুল। তখনই বুঝতে পারেন এখানে কিছু আছে। এই যে দিঘিটা দেখছেন আমাদের মন্দিরের লাগোয়া একদম দিঘি, সেটা হলো গিয়ে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের কালা দিঘি। হয়তো আপনারা জেনে থাকবেন সেই কালা দিঘি এইটা। একটা সময় এখানে জোয়ার ভাটা। এই মা অন্নপূর্ণার মন্দিরটি প্রায় ৫০০ বছরেরও পুরনো। এটা ছোট নন্দী মহারাজ, আর নন্দী মহারাজের মুখটা যেদিকে রয়েছে সেই সোজাসুজি রয়েছে পাতাল ভৈরবের মন্দিরের প্রবেশদ্বার। নিচেরটা আছে ছোট নন্দী মহারাজ, এটা বড় নন্দী মহারাজ। হ্যালো বন্ধুরা, ভ্রমণ সঞ্চারীর মধুমিতা আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে। আজকে আমি এসেছি পশ্চিমবঙ্গের একমাত্র শায়িত হনুমানজির মন্দিরে, কাকিনাড়ার মাদ্রাল হনুমানজির মন্দির। এই মন্দিরে কিভাবে আসবে, মন্দির কখন খোলে, মন্দিরের ভোগের মূল্য কত, আর কখন ভোগ খাওয়ানো হয়, সেই সমস্ত তথ্য আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নৈহাটির বড় মার খুব তাড়াতাড়ি দর্শন এবং পুজো দেওয়া হয়ে গিয়েছিল, তাই ঠিক করলাম যে নৈহাটির একদম কাছে আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র শায়িত হনুমানজির মন্দির আছে, সেই মন্দিরে হনুমানজির দর্শন করতে যাব। তাই নৈহাটি যে প্ল্যাটফর্মের ওভারব্রিজ আছে, সেই ওভারব্রিজ ক্রস করে ৫ নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে চলে এলাম অটো স্ট্যান্ডে। এইখানে অটোওয়ালাদের বললেই হবে যে মাদ্রাল হনুমানজির মন্দির যাব, তাহলে মাথা পিছু ২০ টাকা ভাড়া হিসাবে পৌঁছে দেবে কাকিনাড়ার মাদ্রাল হনুমানজির মন্দিরে। মাত্র ১০ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম মাদ্রাল হনুমানজির মন্দিরে। বেশ অনেকটা এরিয়া জুড়েই রয়েছে এই মন্দির চত্বর, বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে। আর দেখুন, এখানে সারি সারি কিন্তু ডালার দোকান রয়েছে, বাইরে দিয়েও ডালা কেনা যাবে। আবার এই যে মন্দিরের প্রবেশের গেট, এইখানে ভেতরেই কিন্তু ডালার দোকান রয়েছে। মন্দিরে ঢুকেই ডান দিকের প্রথমেই রয়েছে এই দাদার দোকান। এখান থেকেই আমরা একটা ডালা নিয়ে নিলাম ১০১ টাকা দিয়ে, যার মধ্যে রয়েছে একটা লাড্ডুর বাস্ক আর একটা জবা ফুলের মালা, ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর, সবকিছুই। ডালার দোকানগুলো ডান দিকে পেলেই সরু রাস্তা ধরে এগুলোই সামনেই পড়বে হনুমানজির মন্দির। আর হনুমানজির মন্দিরের ঠিক আগেই রয়েছে বাঁ দিকে গণেশজির মন্দির, ওম গং গণেশায় নমঃ। আর ওই যে দূরে আটচালা দেখা যাচ্ছে, ওই আটচালার মতো মন্দিরটি হলো হনুমানজির মন্দির। হনুমানজির মন্দিরের সামনে রয়েছে যজ্ঞবেদী। যজ্ঞবেদীকে বাঁ দিকে ফেলে আমরা এগিয়ে চললাম হনুমানজির দর্শন করতে। এই যে আটচালার মতো মন্দিরটা রয়েছে, এর নিচেতেই হনুমানজি শায়িত অবস্থায় রয়েছেন। এই যে দেখুন, প্রায় ১০ ফুট নিচে রয়েছে হনুমানজির বিগ্রহ, আর হনুমানজির বিগ্রহের দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। এই সিঁড়ি দিয়ে নেবেই হনুমানজির দর্শন পাওয়া যাবে। আর এখানে কিন্তু সব সময় হনুমানজির পুজো দেওয়া যায়। এখানে মহিলাদের হনুমানজির বিগ্রহে স্পর্শ করা নিষিদ্ধ, একমাত্র পুরুষেরাই এই বিগ্রহ স্পর্শ করতে পারবে। আমরা পুজো দিয়ে দিলাম। সব সময় একজন পুরোহিত মশাই এখানে থাকে পুজো দেওয়ার জন্য। এখানে কিন্তু কোনো রকম দক্ষিণা নেওয়া হয় না। হনুমানজির নিচে দিয়ে মানে হাত, মাথার চারদিক দিয়ে পাতাল থেকে জল ওঠে। সেই জল সিমেন্ট দিয়ে অনেকবার বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে যাতে জল না ওঠে সেই সিদ্ধগুলো, বাট সেগুলো বন্ধ করা যায়নি। তাই যখন অনেক জল উঠে যায় তখন হনুমানজি পুরো জলে ডুবে যান, প্রয়াগরাজের যে লেটে হয়ে হনুমানজির মন্দিরের মতোই। মন্দিরের পাশেই ধূপ, মোমবাতি দেওয়ার এবং কর্পূর দিয়ে আরতি করার জায়গা রয়েছে। আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে বড় দিঘি। এখানে বোটিং এরও ব্যবস্থা রয়েছে, তবে এখন সেটা বন্ধ আছে। হনুমানজির মন্দিরের একদম পাশেই রয়েছে ইচ্ছাপূরণ বৃক্ষ। এখানে মানুষ যার যা ইচ্ছে, যার যা মনোবাসনা, সেই প্রার্থনা করে চেলি কাপড় বেঁধে দিয়ে যায়। আবার প্রার্থনা পূরণ হলে সেই কাপড় খুলে দিয়ে পুজো দিয়ে যায়। হনুমানজির মন্দিরের পাশাপাশি এখানে আরও ৫-৬খানা মন্দির আছে। সব থেকে যে পুরনো মন্দিরটি আছে সেটি হলো মা অন্নপূর্ণা দেবীর মন্দির, যেটা প্রায় ৫০০ বছরেরও বেশি পুরনো।
চলুন তাহলে সেই সব মন্দিরগুলো দর্শন করে আসি। হনুমানজির মন্দিরকে ডান দিকে ফেলে সোজা যে রাস্তাটা যাচ্ছে, এখানে বড় পার্ক রয়েছে। এখানে আপনি একটা সারাটা দিন কাটাতে পারবেন। আর দেখুন বাচ্চারা এখানে খুব এনজয় করছে। বাচ্চাদের এখানে নিয়ে এলে কিন্তু সারা দিনটা কেটে যাবে। পার্কের এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলেই প্রথমেই পড়বে পাতাল ভৈরবের মন্দির। দেখুন এই যে নন্দী মহারাজ বসে রয়েছেন, আর নন্দী মহারাজের যে মুখটা রয়েছে একদম নন্দী মহারাজের মুখে সোজাসুজি রয়েছে পাতাল ভৈরবের মন্দিরে প্রবেশের দ্বার। কারণ পাতাল ভৈরব একদম নিচে রয়েছেন, প্রায় 10 থেকে 12 ফুট নিচে রয়েছে এই পাতাল ভৈরবের মন্দির। হর হর মহাদেব। মহাদেবের দর্শন করে এবার আমি যাব মা অন্নপূর্ণার মন্দিরে, যেটা এখানের সব থেকে প্রাচীন মন্দির। বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে এই মন্দিরের চত্বর। মা অন্নপূর্ণার যে মন্দিরটি আছে এটা দোতলা বিশিষ্ট মন্দির। মন্দিরের এই প্রথম তলা থেকে পাতাল ভৈরবের দর্শন করা যাবে। পাতাল ভৈরবের দর্শনের পর ডান দিকে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই রয়েছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। মা অন্নপূর্ণার মন্দিরের মূল প্রবেশদ্বারের দুদিকে রয়েছে নাগদেব। মন্দিরে দেওয়ালে অপূর্ব সুন্দর সব চিত্র খোদিত করা রয়েছে। মা অন্নপূর্ণা মহাদেব ভিতরে বিরাজমান। গর্ভগৃহের ভিতরে রয়েছে সমুদ্র মন্থনের চিত্র। এছাড়া গর্ভগৃহের দেওয়ালে মহাদেব মা পার্বতীর নানা কাহিনীর চিত্র আঁকা রয়েছে। পার্কের জায়গাটা, মন্দিরটা বিশাল বড় জায়গা নিয়ে রয়েছে, আর পার্কটা খুব সুন্দর। মা অন্নপূর্ণার মন্দিরের দুপাশে এরকম দুটো বড় নন্দী মহারাজ রয়েছে, আর নিচে একটা ছোট নন্দী মহারাজ রয়েছে। চিলড্রেন পার্কটা বেশ কি সুন্দর। ভোগের মূল্য 51 টাকা, আর মন্দিরে ভোগ খাওয়ার সময় হচ্ছে 1টা। আগে সব ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়, তারপর ভক্তদের ভোগ দেওয়া হয়। বন্ধুরা, এবার আমি যেই দোকান থেকে ডালা কিনেছিলাম সেই দোকান থেকে এই মন্দিরের ইতিহাস জেনে নেব। নমস্কার, আমার নাম সুশীল হালদার। আর আপনারা যে বিষয়টা জানবেন বা শুনবেন সেটা হলো গিয়ে মাদ্রাল হনুমান মন্দির সম্বন্ধে। এটা আপনার পশ্চিম বাংলার উত্তর 24 পরগনা জেলার মাদ্রাল গ্রামে এটা স্থাপন। আর এটা আসার একটা পথ নির্দেশ আছে। আপনি কলকাতা থেকে যদি আসেন তাহলে সোজা কাকিনাড়া স্টেশন নামবেন, আর যদি আপনারা কৃষ্ণনগর থেকে আসেন তাহলে সোজা এসে নৈহাটিতে নামবেন। ওখান থেকে ট্রেন বা টোটো বা অটোতে করে একদম সোজা হনুমান মন্দিরে পৌঁছে যাবেন। আচ্ছা, আর এর ইতিহাস বিশাল বড় বিস্তার, কিন্তু অতটা বলার মানে সময় এখন হবে না। সংক্ষেপে যতটা সম্ভব ততটা বলে দিচ্ছি মন্দিরের কাহিনী। আচ্ছা, মন্দিরের কাহিনী এরকম, আজ থেকে প্রায় 100 বছর আগে এটা বানিয়েছিলেন শ্রীরাম গুপ্তাজি। শ্রীরাম গুপ্তাজি ছিলেন উত্তরপ্রদেশের এলাহাবাদ প্রয়াগের অঞ্চলের একজন বাসিন্দা। তিনি কলকাতায় ব্যবসা করতেন। সেই সময় ইংরেজদের সময়কালে তিনি ব্যবসা করতেন। আচ্ছা, তার সাথে পরিচয় হয় একজন ব্যারিস্টার, ওনার নাম ছিল পঞ্চানন ঘোষাল। পঞ্চানন ঘোষাল সেই সময় একজন বিপ্লবীর ফাঁসির অর্ডার হয়ে যায় কলকাতার আপনার হাইকোর্টে। তা ওই ফাঁসির হাত থেকে পঞ্চানন ঘোষাল তাকে বাঁচান। ওই বিপ্লবীকে বাঁচানোর পরে ওই বিপ্লবী খুশি হয়ে তাকে এই হনুমান মন্দিরের যে এটা তার চর ছিল সেই চরটাকে ওনাকে দেন।
তা পঞ্চানন ঘোষাল জমিদারের পুত্র ছিল, তিনি এই চরটা সরাসরি নেননি, কিন্তু তার বন্ধু শ্রীরাম গুপ্তাজিকে এটাকে দান করেন। দান করার পরে শ্রীরাম গুপ্তাজি এইখানে এসে বজরংবলী মন্দির স্থাপন করেন প্রায় 100 বছর আগে। কিন্তু তার আগে এখানে আমাদের মন্দির অন্নপূর্ণা মায়ের মন্দির ছিল, শিব মন্দির ছিল, সেটা প্রায় আনুমানিক 400 থেকে 500 বছর পুরনো ছিল। আর এটার আরেকটা ভালো কাহানি আছে। এই যে দিঘিটা দেখছেন আমাদের মন্দিরের লাগোয়া একদম দিঘি, সেটা হলো গিয়ে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের কালা দিঘি, হয়তো আপনারা জেনে থাকবেন। সেই কালা দিঘি এইটা, একটা সময় এখানে জোয়ার ভাটা হতো। এইটা হুগলি নদীর সাথে যোগাযোগ ছিল। পরে এটা ইসাপুর খালের সঙ্গে আমাদের হাই রোড ধরে এটা যোগাযোগ ছিল, এই একটা ইতিহাস আছে। আর এইটা তো তখন সেই সময় বানিয়ে গেছিলেন শ্রীরাম গুপ্তাজি। যাই হোক, দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হওয়ার পরে ধীরে ধীরে ওই জেনারেশন এই মন্দির সম্বন্ধে জানতো, কিন্তু পরের জেনারেশন আর জানতে পারেনি। দেশ স্বাধীন হয়ে গেল সেই সময়কালে, যেহেতু এটা একটা গ্রাম ছিল আর গ্রামের ভেতরটায় জঙ্গলের ভর্তি ছিল। কিন্তু মজার কথা যে আজ থেকে প্রায় 23 বছর আগে এইটা স্বপ্নে পান ইছাপুরের একটা ছেলে, তার নাম নীলাদ্রি। তা সে স্বপ্নে পেয়ে এখানটায় খোঁজ করতে আসেন, কিন্তু প্রথম অবস্থায় সে পায়নি। পরবর্তীকালে আবার স্বপ্ন দেখেন, তারপরে একজন বয়স্ক রিক্সাওয়ালার মাধ্যমে এখানে আসেন। এসে তখন চারিদিকে ঘোরার পরে বুঝতে পারেননি কোথায় মানে বজরংবলী আছে। কিন্তু বজরংবলীতে সেই সময় মাটির তলায় ধীরে 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 চাপা পড়ে গিয়ে চলে যান। আর উপরে সে কোনো জল নোংরা ফোংরা এইসব যা ছিল গ্রাম থাকলে যেটা হয়। তো হঠাৎ করে জঙ্গলের মধ্যে ঢুকলেন, কিছু লোক ছিল এখানে, ভয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, ভেবেছিলেন পুলিশ। কিন্তু তাদেরকে থামানোর পরে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারেনি যে বজরংবলী মন্দির এখানে আছে কিনা। তা ওনার একটু সন্দেহ হলো যে উপরে একটা গম্বুজ আছে আর নিচে এরকম একটা গর্ত, বিষয়টা একটা কিছু হতে পারে। তখন ওনাদেরকে সহযোগিতায় পরিষ্কার করার ব্যবস্থা, তারা সহযোগিতা করেন পয়সার বিনিময়ে। ছাপা করতে 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 দেখেন এই বজরংবলী প্রথমের পা বেরিয়ে আসে আর একটা আঙুল, তখনই বুঝতে পারেন এখানে কিছু আছে। তা পরিষ্কার করার পরে ওই বিশাল আকারে বজরংবলী মন্দির তখন ক্ষত বিক্ষত ছিল, মানে ভাঙা নানান জায়গায়, এখানে হাত ভাঙা ছিল, গলার এখানে ভাঙা ছিল, কিন্তু হ্যাঁ চাপা পড়া ছিল সেই সময়। কিন্তু এটা এক সময় নকশালদের পিরিয়ড ছিল, তো সেই সময় তারা আবার এই মন্দির ধ্বংস করতেন, ওই ভাঙার চেষ্টা করেছিল। আর যা ওইভাবেই সেটাকে পুনরুদ্ধার করলেন, তারপরে ওটাকে রিপেয়ার করে আজ এই 23 বছর ধরে পুজো পাঠ হচ্ছে। আপনারা আসবেন। আমার নাম সুশীল হালদার, আমার দোকানের নাম মহাবীর ভান্ডার, আর আমার ফোন নম্বর 983916303786 আর একটা নম্বর দিয়েছে। হ্যাঁ, মন্দির আপনার মন্দির খোলার সময় হলো সকাল 5টার সময় মন্দির খুলে যায়, আর সারাদিন ভর পুজো পাঠ হয়, বন্ধ হয় না, রাত 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর ভোগের সময় হলো গিয়ে 3টে কাল, একটা হলো গিয়ে রবিবার দিন, শনিবার দিন আর মঙ্গলবার দিন হলো বজরংবলীর বার। ওই দিন বিশেষ পুজো পাঠ হয় এবং বিশেষ আপনার আরতি হয়, যেটা সুন্দরকাণ্ড পাঠ করে, হনুমান চল্লিশা পাঠ করে সে দেখার মতো। আরতি শুরু হয় সন্ধ্যে 6টা থেকে, চলতে থাকে প্রায় 1 ঘন্টা। আর আমাদের মন্দিরের সারা বছরের 10টা বিশাল বড় বড় অনুষ্ঠান হয়, তার মধ্যে একটা 1 জানুয়ারি, তারপরে আপনার মন্দিরের প্রতিষ্ঠা দিবস, তারপরে আপনার রামনবমী, হনুমান জয়ন্তী, তারপরে আছে অন্নপূর্ণা মায়ের মন্দিরের অন্নকূট, বিশাল বড় অনুষ্ঠান। তারপরে শ্রাবণ মাসের 1 মাস পুরো বিভিন্ন দূর থেকে আসে। হ্যাঁ, ওই তো 400 থেকে 500 বছর আনুমানিক, ওটা এটা হেরিটেজ, ওর যে মূল্যবান জিনিস। হ্যাঁ, না ওইভাবেই ছিল, মা অন্নপূর্ণা মায়ের মন্দির এবং শিব মন্দির ওটা দুটোই ছিল, কিন্তু হনুমান মন্দির পরে তৈরি করা হয়, পরে খুঁজে পেয়েছিলেন সেই শ্রীরাম গুপ্তাজি বানিয়েছিলেন প্রায় 100 বছর আগে। এই ইতিহাস, এটা সংক্ষেপে, কিন্তু আরো বিস্তারিত ইতিহাস আছে, দেখে যান। আমাদের এই কাকিনাড়া উত্তর 24 পরগনা জেলার মাদ্রাল গ্রামের হনুমান মন্দির, আপনারা আসুন, দর্শন করে যান। একদম মন্দিরের সমস্ত ডিটেলস তো আপনারা জেনে গেলেন। এই মন্দিরে চলে আসবেন, মন্দিরে আসা কিন্তু খুব সহজ। সাহিত্য হনুমানজির মন্দির দর্শন করে এবার আমরা এখানে একটা কালী মায়ের মন্দির আছে, পাতাল ভৈরবে মায়ের মন্দিরে যাচ্ছি। তোমাদের দেখাচ্ছি কিভাবে যাবে পাতাল ভৈরবী মায়ের মন্দিরে। এই যে সাহিত্য হনুমান মন্দির, এই রাস্তা দিয়ে এসেই
এই ডান দিকে রাস্তা আছে, এদিক দিয়ে গেলেই পাতাল ভৈরবী মায়ের মন্দিরে পৌঁছানো যাবে। মাদারল চলে এলাম পাতাল ভৈরবী মায়ের মন্দিরে। সাহিত্য হনুমান মন্দির থেকে জাস্ট 2 মিনিট হাঁটলেই পাতাল ভৈরবী মায়ের মন্দিরে পৌঁছানো যাবে। জয় মা। মন্দিরের গেট এখন বন্ধ। আমাদের কি সৌভাগ্য যে আমরা মন্দিরে আসতে না আসতেই মায়ের ভোগের সময় হয়ে গেছে, তাই পুরোহিত মশাই এসে মন্দিরের দরজা খুলে দিলেন। এখন মাকে ভোগ নিবেদন করা হবে। সাহিত্য হনুমান মন্দিরে ভোগ তৈরি হওয়ার পর সব মন্দিরে দেওয়ার পর তবে ভক্তদের প্রসাদ দেওয়া হয়। তাই এখানে পাতাল ভৈরবী মায়ের মন্দিরে এখন ভোগ নিবেদন হবে। জয় মা। আমাদের সঙ্গে গোপাল ছিল, আর গোপালকেও কিন্তু মায়ের আসনের সামনে বসিয়ে দেওয়া হয়েছে। মায়ের সাথে সাথে গোপালকেও ভোগ নিবেদন করা হবে। রোজ এখানে ভোগ নিবেদনের পর মায়ের গান করা হয়, মাকে গান শোনানো হয়। যেহেতু আজকে গোপাল এসেছে, তাই মা কালীর বদলে আজকে গোপালের গান শোনানো হলো। মায়ের ভোগ আরতির পর অন্নভোগ পেয়ে গেলাম। দেখুন অনেক রকমের প্রসাদ আছে, পায়েস আছে, খিচুড়ি আছে, 5 রকম ভাজা আছে, চাটনি আছে। আর আমাদের সঙ্গে গোপাল এসেছিল, গোপালকেও মায়ের কাছে বসিয়ে গোপালকেও ভোগ নিবেদন করা হলো। তারপর আমাদের সবাইকে প্রসাদ দেওয়া হলো। ভীষণ ভালো লাগলো এখানে ঘুরতে এসে। আপনারা এখানে আসবেন, খুব ভালো লাগবে। গোপালকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম, গোপালও এখানে মা কালীর সঙ্গে ভোগ খেয়ে নিল, আমরাও প্রসাদ নিয়ে নিলাম। এবার আবার হনুমান মন্দিরে যাব। এখন আমরা যাচ্ছি হনুমান মন্দিরের ভোগের প্রসাদ খেতে। এখানে প্রত্যেকটা মন্দিরে কিন্তু ভোগ নিবেদন করা হয়, তারপরে সমস্ত ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আর ভোগের টিকিটের মূল্য মাত্র আমরা এখন যাচ্ছি ভোগ খেতে। একদম এই যে হনুমান মন্দিরের পাশ দিয়ে এসে এই যে সিঁড়িটা আছে, এখান দিয়ে উঠেই ভোগ খাওয়ার স্থান, তারপরে প্রসাদ গ্রহণের স্থান। এখানে এটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির। বাহ, হরে কৃষ্ণ। এখানে অনেকগুলো মন্দির আছে। এই যে রাধা কৃষ্ণ আছে, গৌরাঙ্গ আছে, শ্রী চৈতন্যদেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর এদিকে রয়েছে রাম সীতা মন্দির। মানে একসাথে অনেক মন্দির আছে এখানে। জয় শ্রীরাম জয় শ্রীরাম। কোনখানটা? ও, এইটা পুরোটা খাটু শ্যাম মন্দির হবে, তাই তো? বাহ, কতদিন পর তো মানে এটা হবে? 1 বছর লাগবে, তাই তো? বাহ, খাটু শ্যাম মন্দির হলে আবার চলে আসবো। ভোগের টিকিট 51 টাকা করে ভোগের টিকিট। আর এই যে ভোগ নিতে যাচ্ছি এখন মা অন্নপূর্ণা মন্দিরের কাছাকাছি। এই যে রুমগুলো আছে, এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। এই রাস্তা দিয়ে এসে এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। আর প্রত্যেক মঙ্গল, শনি, রবিবার ভোগ খাওয়ানো হয়। এখানে ভোগের ব্যবস্থা আছে।
ভোগ খাওয়ানোর স্থানটা বেশ খুবই সুন্দর, একদম মনে হচ্ছে নিজের বাড়িতে বসে ভোগ খাচ্ছি। আর যিনি পরিবেশন করছেন এনাদের ব্যবহারও ভীষণই ভালো, একদম মনে হচ্ছে ঘরের কাকিমা জেঠিমাদের হাতের মায়ের ভোগ রান্না বা বাবার ভোগ রান্না। ভোগে রয়েছে খিচুড়ি, 5 রকমের ভাজা, আলুর দম, চাটনি, পায়েস। এখানে ভোগ রান্না হয়, কত কড়া। এখানে মালসা ভোগেরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে 51 টাকা দিয়ে মালসা ভোগ নিতে পারেন। মালসা ভোগের মধ্যে থাকবে খিচুড়ি, 5 রকমের ভাজা, আলুর দম, পায়েস, চাটনি এবং একটা করে লাড্ডু। হনুমানজির মন্দির দর্শন করে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এখন আমরা যাব কাকিনাড়া স্টেশন দিয়ে। এখান থেকে 20 টাকা করে টোটো ভাড়া করে যাচ্ছি কাকিনাড়া। কাকিনাড়া স্টেশন দিয়ে ওখানে আসা যায়। আমরা নৈহাটি দিয়ে এসেছি। আমার যাত্রাটা শুরু করেছিলাম নৈহাটি স্টেশন থেকে, আর যাত্রাটা শেষ করলাম কাকিনাড়া স্টেশনে। এই ওভারব্রিজ দিয়ে উঠেই সামনে ব্রিজ রয়েছে, ওখান থেকে হনুমানজির মন্দিরে যাওয়ার টোটো পাওয়া যাবে। ওইখান থেকে টোটো ধরে 20 টাকা করে মাদারাল হনুমানজির মন্দিরে যাওয়া যায়। ওকে বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।